সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুবর্ণসা মহিলা ডিগ্রি কলেজ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি নিত্যেন্দ্রনাথ হালদার, সহকারী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ। তোমাদের সাথে দীর্ঘদিনে অনেক ক্লাস নিয়েছি। আজকে আমার 18তম ক্লাস। তোমরা বাসায় সুস্থ ভালো আছো? যেহেতু এখনও করোনাকালীন সময়, একটা বিপর্যয়ের মধ্যে যাচ্ছি আমরা। তোমরা বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে পড়ালেখা করো, যেহেতু এইভাবেই আমাদের আগাতে হবে, বিকল্প নাই। আপাতত কবে করবে জানি না, সুতরাং তোমরা আমাদের এই ক্লাস একটু দেখবা, ঠিক আছে? তাহলে আমরা দেখো, আমি দ্বিতীয় খণ্ড কয়েকদিন করছি, সম্ভাবনা অনেক দূর আগাইছি। সম্ভাবনায় সম্ভবত 3টা ক্লাস নিচ্ছি, আজকে মানে 4th ক্লাস। তাহলে দেখো, আমরা সম্ভাবনার সংজ্ঞা শিখছি, তারপরে ঘটনা, সম্ভাবনার সাথে রিলেটেড আরও বেশ কিছু সংজ্ঞা শিখছি আমরা। ঘটনা কি, চেষ্টা কি, তারপরে নমুনা ক্ষেত্র কি, নমুনা বিন্দু কি, তারপরে বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা ইত্যাদি আমরা শিখছি। আজকে আমরা ছোট্ট একটা এক্সাম্পল সম্ভাবনার ক্ষেত্রে, এইটা 2 নম্বরের জন্য আসে এবং এর অর্থ ব্যাখ্যা করো। 2 নম্বরের জন্য আছে 6 নম্বর প্রশ্নে যে সম্ভাবনার ক্ষেত্রে পিরিয়ড এ শূন্য এবং পিরিয়ড এ শূন্য এর অর্থ ব্যাখ্যা করো, তাই না? এখন দেখো 2 নম্বরের জন্য আসবে। তাহলে আমরা এটা কি করবো? সমাধান। তাহলে কি আমরা সম্ভাবনার সংজ্ঞাটাকে লিখি? মনে করি কোন দৈর্ঘ্য পরীক্ষণে, দৈর্ঘ্য পরীক্ষণ করবে, দৈর্ঘ্য পরীক্ষণে নমুনা ক্ষেত্র এস এর মধ্যে একটি ঘটনা। কি বললাম? মনে করি কোনো দৈর্ঘ্য পরীক্ষণে নমুনা ক্ষেত্র এস এর মধ্যে একটি ঘটনা, ঠিক আছে? তাহলে কি বললাম? একটা নমুনা ক্ষেত্র, তো আমরা এরকম একটা মনে করি একটা নমুনা ক্ষেত্র, এই একটা নমুনা ক্ষেত্র এস, এর ভিতরে এই একটা ঘটনা, ঠিক আছে? এই একটি ঘটনা। এখন কি ধরি নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু n of s সমান করলাম n। নমুনা ক্ষেত্রের ভিতরে কতটা নমুনা বিন্দু আছে? n of s সমান n সংখ্যক আছে, এবং এই ঘটনার অনুকূল নমুনা বিন্দু n of a m সংখ্যক। এর ভিতরে আছে কতটা? এর ভিতরে আছে n of a সংখ্যক m সংখ্যক। তাহলে দেখো কি বললাম? একটা নমুনা ক্ষেত্র ধরলাম, দৈর্ঘ্য পরীক্ষণে একটা নমুনা ক্ষেত্র এস, এর ভিতরে এ একটা ঘটনা। এখন ধরলাম যে ধরি নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা কত আছে? নমুনা বিন্দু আছে n of s, ওই যা আছে তাহলে n দিয়ে বলি n of s সংখ্যক সমান n সংখ্যক, এবং এই ঘটনার অনুকূল আছে কত? n of s সমান n সংখ্যক আছে। এখন সম্ভাবনার সংখ্যা আমরা কি পাই? সম্ভাবনার এখন সম্ভাবনার সংজ্ঞা পি অফ এ, এই ঘটনার সম্ভাবনা কি? n of s ভাগ n of a, n of a ভাগ n of s। অনুকূল ফলাফল ভাগ হয়েছে মোট ফলাফল কি সমান কি? m বাই n, তাই না? সম্ভাবনার সম্পর্ক জানি কি? এই ঘটনার সম্ভাবনা কি হবে? সমান কি? n of a, এই ঘটনার অনুকূল ফলাফল হচ্ছে ভাগ হচ্ছে পরীক্ষা ক্ষেত্রে নমুনা ক্ষেত্রে মোট ফলাফল সমান m বাই n। এই জন্য আমরা বলি কি হবে? m বাই n অথবা n of a ভাগ n of s।
এই হচ্ছে সম্ভাবনা সংজ্ঞা অনুযায়ী। এখন যখন দেওয়া আছে পি অফ এ সমান শূন্য, কি যদি পি অফ এ সমান শূন্য হয় তবে এই যে পি অফ এর পরিবর্তন কত শূন্য, মানে কি এম বাই এন সমান শূন্য আর এম সমান শূন্য, কি এর সাথে গুণায় না, তাহলে কি হয় এম গুণ শূন্য বা এম সমান শূন্য। এর থেকে কি বোঝা যায় দেখো, তাহলে কি এম সমান শূন্য, তার মানে অনুকূল সমান শূন্য। মনে করো তুমি পরীক্ষায় অংশ নেবা, তোমার মনে করো পরিসংখ্যান পরীক্ষায় অংশ নেবা, এখন তুমি 10টা প্রশ্ন করে আসলা, একটা অধ্যায়ের পরিকল্পনা তুমি 10টা প্রশ্ন করলো, তোমার একটাও কমন করলো না, কি তাই না? তার মানে তোমার অনুকূলে একটাও নাই, তার মানে কি এটা কি ধরনের ঘটনা? তুমি 10টা প্রশ্ন করলো, ছোট ছোট 10টা প্রশ্ন করলো, মনে করো এমসিকিউ তুমি 10টা বা 20টা এমসিকিউ করলো, তোমার একটাও কমন করলো না, হয় না? তাহলে কি অনুকূলে সমান শূন্য, মানে কি তোমার মোট কোনো ফলাফল নাই। তাহলে এটা কি এখানে এখানে এ ঘটনা অনুকূলে কোন নমুনা বিন্দু নাই আছে, ইহা একটি অসম্ভব ঘটনা এ। তাহলে দেখো এম অফ এ পি অফ এ সমান শূন্য যদি হয় তাহলে কি বলবো এটা একটা অসম্ভব ঘটনা। কি তুমি 10টা প্রশ্ন করলা, একটাও কমন আসবে না, এটা তো হয় না, তাই না? তাহলে কি এই ঘটনার পি অফ এ সমান শূন্য মানে কি এই ঘটনার অনুকূলে কোনো নমুনা বিন্দু নাই, এটা একটি অসম্ভব ঘটনা, ঠিক আছে? এটা একটা কি ধরনের ঘটনা? অসম্ভব ঘটনা। তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে আরেকটা দেখি, আরেকটা কি আছে? আর আবার কি দেওয়া আছে? পি অফ এ সমান 1 আর সেটা পি অফ এ সমান কত মানে m বাই n, মান বসায় m বাই n সমান 1 আর m সমান 3, n গুণ 1 আর m সমান 1। তার মানে কি দেখো অনুকূল ফলাফল হচ্ছে কি পরীক্ষার নমুনা ক্ষেত্রে মোট ফলাফল। মনে করো তুমি সেই 10টা প্রশ্ন করছো, তোমার 10টাই কমন আসছে নাকি, আছে না? দেখো অনুকূল এবং মোট ফলাফল সমান হয়ে গেছে। তাহলে এখানে নমুনা ক্ষেত্রের সকল উপাদান এ ঘটনার অনুকূলে ঘটে, ইহা একটি কি ধরনের ঘটনা? নিশ্চিত, ইহা একটি নিশ্চিত ঘটনা, ইহা একটি নিশ্চিত ঘটনা। তো এটা কি একটি নিশ্চিত ঘটনা। তাহলে আমরা সেটা কি, তাহলে পি অফ এ সমান যদি শূন্য হয় তাহলে এটা একটি অসম্ভব ঘটনা, পি অফ এ সমান যদি 1 হয় তাহলে একটি নিশ্চিত ঘটনা, শিওর, ঠিক আছে? তাহলে দুটো জিনিস পেলাম। তাহলে যদি আসেন তাহলে যে আসেন যদি পি অফ এ সমান শূন্য এবং পি অফ এ সমান এর অর্থ ব্যাখ্যা করো, তাহলে তবে এখানে আসছে তাহলে পি অফ এ সমান শূন্য একটি অসম্ভব ঘটনা আর পি অফ এ সমান 1 এটা একটি নিশ্চিত ঘটনা, ঠিক আছে? এই হচ্ছে 2 নম্বর। এবং এটা কিন্তু আসবেই, ঠিক আছে? এটা কিন্তু আসবেই। এখন আমাদের তাহলে আরো আছে, দেখো সম্ভাবনা ক্ষেত্রে এরকম যে সম্ভাবনা ক্ষেত্রে আমরা এই অর্থ ব্যাখ্যা করবো। তাহলে কি দেখো পি অফ এ তাহলে পি অফ এ কি ঘটনার সম্ভাবনা, তাই না? তাহলে
আমরা এই মাত্র কি পেলাম? সম্ভাবনার ক্ষেত্রে ক্রিয়াপের মান কত আছে? 0 থেকে 1 এর মধ্যে। দেখো সম্ভাবনার মান তো ঋণাত্মক হতে পারে না, নাকি মাইনাস হয়? কখনো মাইনাস হয় না। তার মানে আমরা এই মাত্র পেলাম সম্ভাবনার সর্বনিম্ন মান কত? 0। 0 নিচে তো হয় না, তুমি পরীক্ষায় 0 পেতে পারো, তার নিচে তো না। তার মানে এখানে তোমার তাহলে আমরা পেলাম কি সম্ভাবনার সর্বনিম্ন মান পাইছি 0, আর সর্বোচ্চ মান কত পেলাম? নিশ্চিত ঘটনা। ওই যে এইটা সমান এই মাত্র পেলাম না, n সমান a না? তার মানে কি m/n সমান ওই যে n সমান n পেলাম না? এটা তো সম্ভাবনার সংখ্যা, এই যে দেখো n, তার মানে m/n এর বদলে m বসাই, তার মানে 1। তার মানে সর্বোচ্চ মান কত পারে? এটা নিশ্চিত ঘটনা। তাহলে আমরা কি সম্ভাবনার সর্বোচ্চ মান পাইছি 1, নিশ্চিত ঘটনা, আর সর্বনিম্ন মান পাইছি 0, অসম্ভব ঘটনা। তাহলে কি আবার আংশিক হতে পারে? মনে করো 10টার ভিতরে তোমার 7টা, এরকম হয় না? সম্ভাবনার মান 0.6, তাই না? 60% বা 50%। তার মানে কি আংশিক হতে পারে। তার মানে সম্ভাবনার মান 0 থেকে 1 এর ভিতরে থাকে, সর্বোচ্চ 1। এইটারে বলে সমান 1, আর এইটারে বলে কি 1 থেকে ছোট, এই যে 0.6। তাহলে সম্ভাবনার ক্ষেত্রে সর্বোচ্চ মান 0 এবং সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন 0 এর ভিতরে থাকে। এটাও আসতে পারে। এখন আমরা যদি সাদা শিখবো স্বাধীন ঘটনা এবং অধীন ঘটনা। স্বাধীন ঘটনা কি? আধীন বা অনির্বাচিত নাকি? ঘটনা কি স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা কি? স্বাধীন মানে যদি 2 বা ততোধিক ঘটনার ভিতর কোনো, যদি 2টি ঘটনা, একটি ঘটনা যদি আরেকটি ঘটনার উপর নির্ভর না করে, যদি 2 বা ততোধিক ঘটনার ভিতরে একটি ঘটনা ঘটা বা না ঘটা যদি অন্য ঘটনার উপর নির্ভর না করে, তবে তাকে ওই ঘটনাকে বলে স্বাধীন ঘটনা। সংজ্ঞাটা লিখি। যদি একটি ঘটনা ঘটা বা না ঘটা, যদি একটি ঘটনা ঘটা বা না ঘটা অন্য একটি ঘটনার উপর নির্ভর না করে, তবে ওই ঘটনাকে স্বাধীন ঘটনা বলে। স্বাধীন বা অনির্বাচিত। দেখো যদি 2 বা ততোধিক ঘটনা, 3টা হতে পারে, যদি 2 বা ততোধিক ঘটনা, 2টি ঘটনার ভিতরে যদি একটি ঘটনা ঘটা বা না ঘটা অন্য কোনো ঘটনার উপর নির্ভর না করে, তবে ওই ঘটনাকে স্বাধীন ঘটনা বলে। যেমন কি মনে করো বাবাও চাকরি করে, মেয়েও চাকরি করে, কি তোমরা বলতে পারো তোমরা পড়ালেখা করো, তোমরা স্বাধীন না অধীন? কি তোমরা কিন্তু অধীন, কারণ তোমাদের লেখাপড়া বা সব কিছু ফ্যামিলি আব্বার উপর নির্ভর করে বা মায়ের উপর নির্ভর করে, তাহলে তোমরা ওইসব অধীন। মনে করো তোমার আব্বা টাকা দেবে, তারপরে তোমার পড়ালেখা হবে, কিন্তু তুমি যদি নিজে চাকরি করো তাহলে দেখো এক্ষেত্রে তোমার স্বাধীন, তুমি স্বাধীনভাবে চলতে পারো, স্বাধীনভাবে খরচ করতে পারো। তাহলে এই ক্ষেত্রে যদি 2টি ঘটনা, একটি ঘটনা যদি একটি ঘটনা ঘটা বা না ঘটা অন্য একটি ঘটনার উপর নির্ভর না করে, তবে ঘটনাকে স্বাধীন বা অনির্বাচিত ঘটনা বলে। এখন যদি তাহলে স্বাধীন ঘটনার স্বীকৃতিতে যদি সূত্র যদি এ এবং বি ওই ঘটনা, এইবার দেখি তাহলে স্বাধীন ঘটনা যদি একটি ঘটনা ঘটা বা না ঘটা অন্য কোনো ঘটনার উপর নির্ভর না থাকে, তবে ঘটনা স্বাধীন ঘটনা। যেমন আমরা যদি একটা মুদ্রা নিক্ষেপ করি, তাহলে কি দেখো 2টা মুদ্রা নিক্ষেপ করলাম, তাহলে কি
দুইটা মুদ্রা নিক্ষেপ করলাম, তাহলে কি, তাহলে মুদ্রা দুইটা স্বাধীনভাবে আসবে না? এই মুদ্রা আর এই মুদ্রার সাথে কোনো সম্পর্ক নাই, ইচ্ছা মতন আসতে পারবে, এইটাই হচ্ছে স্বাধীন। এখন দেখো দুইটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র, এই শুধু সূত্র শিখতেই হবে, প্রমাণ নাই। আমরা কিন্তু বর্জনশীল দুইটি ঘটনার ক্ষেত্রে বর্জনশীল ঘটনার সম্ভাবনার যোগসূত্র শিখছি, অবর্জনশীল ঘটনার যোগসূত্র শিখছি। আজকে শিখবো দুইটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা গুণন সূত্র। তাহলে সূত্রটা কি? শুধু এই সূত্রটাতে দুইটি স্বাধীন ঘটনার সম্ভাবনার গুণন সূত্রটা বর্ণনা করো, খালি ব্যাখ্যা না, বর্ণনা করো, খালি 2 নম্বর জন্য। তাহলে কি, দুইটি স্বাধীন ঘটনার দুইটি স্বাধীন ঘটনার একত্রে ঘটার সম্ভাবনা, একত্রে ঘটার সম্ভাবনা তাদের পৃথক আলাদা আলাদা পৃথক ভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান। কি বলতেছি, যে দুইটি স্বাধীন ঘটনার একত্রে ঘটার সম্ভাবনা তাদের পৃথক বা আলাদা আলাদাভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ এ ও বি স্বাধীন ঘটনা হলে পি অফ এ ইন্টারসেকশন বি, ওই যে একত্রে ঘটার সম্ভাবনা সমান কি, আলাদা আলাদাভাবে ঘটবে। দুইটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা একত্রে এ ইন্টারসেকশন বি সমান তাদের আলাদা আলাদাভাবে ঘটার সম্ভাবনা গুণফলের সমান। এখানে কি গুণ আকারে আছে না? তাহলে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ গুণ পি অফ বি। তাহলে দুইটি স্বাধীন ঘটনার সম্ভাবনা গুণন সূত্র কি, পি অফ এ অথবা বি সমান কি, ইন্টারসেকশন এস এর বি, পি অফ এ গুণ পি অফ বি, স্বাধীন ঘটনা গুণন সূত্র। এখন একটু ছোট্ট, এই ক্ষেত্রে ছোট্ট একটাই আছে। তাহলে আমরা স্বাধীন ঘটনার গুণন সূত্র দেখলাম। এখন যে ছোট্ট একটা আছে এরকম, এক্ষেত্রে ছোট ছোট আমাদের দুইটি ঘটনা একই সাথে স্বাধীন ও বর্ধনশীল হতে পারে কি, ব্যাখ্যা করো। আবার সেই 2 নম্বরে 4 নম্বর প্রশ্নে আসতেছে দুইটি ঘটনা একই সাথে স্বাধীন এবং বর্ধনশীল হতে পারে কি, ব্যাখ্যা করো। ঠিক আছে, দুইটি ঘটনা একই সাথে স্বাধীন ও বর্ধনশীল হতে পারে কি, ব্যাখ্যা করো। এই তো 2 নম্বরের জন্য। তাহলে দেখি আমরা আগে বর্ধনশীল শিখে আসছি। দেখি আমরা মনে করি কোন দৈর্ঘ্য পরীক্ষণে নমুনা ক্ষেত্র এস এর মধ্যে এ ও বি দুইটি ঘটনা যেন কি ঘটনা, পি অফ এ এর মান হচ্ছে 0 থেকে বড়, পি অফ বি এর মান হচ্ছে 0 থেকে বড়। এইটা ধরলাম। কোন দৈর্ঘ্য পরীক্ষণে নমুনা ক্ষেত্র এস এর মধ্যে এ এবং বি দুটি ঘটনা, কি ঘটনা যেন পি অফ এ এর মান 1 থেকে 0 থেকে বড়, পি অফ বি এর মান 0 থেকে বড়। ঠিক আছে, এখন আমরা দেখি এই যে আমরা যে স্বাধীন ঘটনার ক্ষেত্রে কি পেলাম, তাহলে কি এখন এ ও বি স্বাধীন
ঘটনা হলে এই মাত্র আমরা কি পেলাম? স্বাধীন ঘটনা হলে একাত্তর সমান সমান কি কি একাত্তর সমান সমান কি জানো? পি অফ এ গুণ পি অফ বি নাকি? তাহলে দেখো এর মান শূন্য থেকে বড়, এর মান শূন্য থেকে বড়, তার মানে কি নট ইকুয়াল শূন্য কি? তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত? শূন্য থেকে না বড় কি? শূন্য তো না একাত্তরে, তাহলে এটার মান শূন্য থেকে বড়, এটার মান গুণ করলে যাবে শূন্য থেকে নট ইকুয়াল শূন্য, শূন্য না, তাই না? তাহলে এটা হলো এক নম্বর সমীকরণ। তাহলে কি বললাম যে দুইটি ঘটনা যদি স্বাধীন হয় তাহলে একাত্তর ঘটার সম্ভাবনা কি? শূন্য না। এই মাত্র আমরা শিখেছি যেহেতু কি ধরলাম কি হবে সম্ভাবনা এর মান শূন্য না, সম্ভাবনা বি মান শূন্য, তাহলে এটা গুণ করলে এর মান শূন্য হবে না, তার মানে শূন্য না। এটা এক নম্বর সমীকরণ। আবার ধরি কি আবার এ ও বি বর্ধনশীল ঘটনা। এবার আবার কি করলাম? এ বি বর্ধনশীল ঘটনা হলে এ ইন্টারসেকশন বি কি বর্ধনশীল ঘটনা। আর এই যে মনে করো এটা হচ্ছে বর্ধনশীল ঘটনা, এ একটা ঘটনা বি একটা ঘটনা, এ এবং বি বর্ধনশীল। এদের কোনো একান্তে ঘটতেছে? এদের কমন অংশ আছে? নাই। তাহলে কমন অংশ শূন্য কি ফাঁকা সেট না কি? কমন অংশ শূন্য ফাঁকা সেট। এখন যদি সম্ভাবনা নিয়ে গুণ করি বা পি দিয়ে গুণ করি কি হবে? পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ ফাঁকা সেট। এটা মনে ফাঁকা সেট শূন্য। এইটা হচ্ছে 2 নম্বর। তাহলে দেখো বর্ধনশীল হলে এর সাধারণ কোনো নমুনা নাই, এখন আছে ফাঁকা, কিন্তু স্বাধীন ঘটনা হলে আছে স্বাধীন। তাহলে দেখলাম কি যদি স্বাধীন হয় তাহলে একাত্তর সমান শূন্য না, কিন্তু যদি বর্জনশীল হয় তাহলে একাত্তর ঘটার সম্ভাবনা শূন্য। তাহলে সমীকরণে এখন দুই রকম হয়ে গেল না? তাহলে দেখি কি সমীকরণে এক এবং দুই পরস্পর বিপরীতমুখী। দেখি আমরা সমীকরণ এখানে সমীকরণ 1 ও 2 পরস্পর কিরকম বিপরীতমুখী নাকি? বিপরীতমুখী কেন? একবার শূন্য না আরেকবার শূন্য, সুতরাং দুইটি ঘটনা একই সাথে স্বাধীন ও বর্ধনশীল হতে পারে না। ঠিক, দুইটি ঘটনা একই সাথে স্বাধীন ও বর্ধনশীল হতে পারে না। তাহলে এটা ব্যাখ্যা করুন। তাহলে আমরা কি করে বলবো যে দুইটি ঘটনা একই সাথে স্বাধীন এবং বর্ধনশীল হতে পারে না? ঠিক আছে। তাহলে দেখলাম আমরা কি আজকে কি শিখলাম যে সম্ভাবনার ক্ষেত্রে আগে শিখলাম সম্ভাবনার ক্ষেত্রে পি অফ এ সমান 0 এবং পি অফ এ সমান 1 এর অর্থ ব্যাখ্যা করো। তাহলে আমরা কি পেলাম? সম্ভাবনার সংজ্ঞা দিয়া যে পি অফ এ সমান যদি 0 হয় তাহলে সেটা কি একটা অসম্ভব ঘটনা, আর পি অফ এ সমান যদি 1 হয় তাহলে সেটা একটা নিশ্চিত ঘটনা, শিওর ইভেন্ট, তাই না? তারপরে সম্ভাবনার মান কত থেকে কত ভিতর থাকে? 0 থেকে 1 এর মধ্যে থাকে। টিকেও আসবে কিন্তু সম্ভাবনার সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান 0, দুইটা ঠিক আসতে পারবে। সম্ভাবনার মান ঋণাত্মক হতে পারে না। সম্ভাবনার সর্বনিম্ন মান 0, 1, 0.5, তাহলে কোনটা 0? সর্বোচ্চ মান কত? 0, 1, 0.5, 0.2, তার মানে সর্বোচ্চ মান 1। তাহলে সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকবে। আর স্বাধীন ঘটনার গুণন সূত্র কি শিখলাম? স্বাধীন ঘটনা কি? যদি দুইটি ঘটনা একটি ঘটনা ঘটা বা না ঘটা অন্য কোনো ঘটনার উপর নির্ভর না করে তবে তাকে ওই ঘটনা বলবো আমরা স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনার গুণন সূত্র কি? দুইটি ঘটনা একাত্রে ঘটার সম্ভাবনা ওদের আলাদা আলাদাভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন পি অফ এ গুণ পি অফ বি। এরপরে আমরা একটু দেখলাম যে দুইটি ঘটনা একই সাথে স্বাধীন ও বর্ধনশীল হতে পারে কি ব্যাখ্যা করব। তাহলে আমরা দেখলাম কি দুইটি ঘটনা যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান 0 না। আবার পি অফ যদি বর্ধনশীল হয় তাহলে পি
অফ এ ইন্টারসেকশন বি সমান সমান 0। তাহলে সমীকরণ 1 এবং 2 পরস্পর বিপরীত। সুতরাং বলতে পারি কি দুইটি ঘটনা একই সাথে স্বাধীন বর্তনশীল হতে পারে না। একটা হবে, হয় স্বাধীন হবে অথবা স্বাধীন হলে কোনো কমন অংশ থাকবে না। আর যদি বর্তনশীল হয় স্বাধীন হলে কমন অংশ থাকবে, আর বর্তনশীল হলে কমন অংশ থাকবে না। তাহলে দেখছো, তাহলে এই যে ছোট ছোট প্রশ্ন কিন্তু আমাদের বেশ হয়ে গেল। আরেকটা থাকবে আমাদের, আরেকটা থাকবে কি অধীন ঘটনা। অধীন ঘটনা কি? অধীন অধীন বা নির্ভরশীল, নির্ভরশীল ঘটনা কি? তোমরা অধীন না? অধীন ঘটনা কি? যদি একটি ঘটনা, যদি একটি ঘটনা ঘটা বা না ঘটা অন্য কোনো ঘটনার উপর নির্ভর করে, তবে ওই ঘটনাকে অধীন বা নির্ভরশীল ঘটনা বলে। ঘটনা বলে, ঠিক তো? যদি একটি ঘটনা ঘটা বা না ঘটা, অন্য একটি কোনো ঘটনা ঘটা বা না ঘটার উপর নির্ভর করে, তবে এই ঘটনাকে অধীন ঘটনা বা নির্ভরশীল ঘটনা বলে। বললাম না যে তুমি এবং তোমার ফাদার কিন্তু স্বাধীন নাকি? তার তো সে টাকা ইনকাম করে, তাহলে সে স্বাধীন, কিন্তু তুমি ইনকাম করো না। তোমার পড়ালেখা তারপরে নির্ভর করবে, আব্বার টাকা দেবে তারপরে তোমার পড়ালেখা হবে, তাই নাকি? তাহলে তুমি অধীন, তাহলে তোমার ঘটা বা না ঘটা তোমার ফাদারের উপর নির্ভর করতেছে। তাহলে তুমি এখানে অধীন, ফাদারের উপর স্বাধীন, ঠিক আছে? এইটাই। এখন স্বাধীন ঘটনার গুণ সূত্র কি? স্বাধীন ঘটনার গুণ সূত্র কই? এবার হচ্ছে দুইটি অধীন ঘটনার গুণ সূত্র, ঠিক আছে? এইগুলো লিখতে কি? দুইটি অধীন ঘটনার গুণ সূত্র। তাহলে দেখি আমরা কি? দুইটি অধীন ঘটনা, দুইটি অধীন ঘটনা, দুইটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, একত্রে ঘটার সম্ভাবনা এদের যে কোনো একটি শর্তহীন সম্ভাবনা ও অপরটি শর্তাধীন সম্ভাবনার গুণফলের সমান। কি বলা হয়েছে? দুইটি অধীন ঘটনা, দুইটি অধীন ঘটনার একত্রে ঘটার সম্ভাবনা উহাতে তাদের যে কোনো একটি শর্তহীন সম্ভাবনা এবং অপরটি শর্তাধীন সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ এ ও বি দুইটি অধীন ঘটনা হলে একত্রে, না? পি অফ এ ইন্টারসেকশন বি। খেয়াল করো, পি অফ এ ইন্টারসেকশন বি বললাম কি? দুইটি অধীন ঘটনার ক্ষেত্রে স্বাধীন ছিল। পি অফ এ কিন্তু স্বাধীন ঘটে, কিন্তু অধীন ঘটনা কি বললাম? যে দুইটি অধীন ঘটনা একত্রে ঘটার ঘটনা উহাদের যে কোনো একটি শর্তহীন সম্ভাবনা। মনে করো পি অফ এ এই ঘটনা ঘটলো,
এই গঠনে ভুল করো, তাহলে কি হবে? যে কোনো গদের যে কোনো একটি শর্তহীন সম্ভাবনা, শর্তহীন এ আসলো, এবং অপরটি কি শর্তাধীন সম্ভাবনা, কি ঘটে এ। অথবা যদি বি বের হয়, কি হয় বি, যদি বের হয় তাহলে এ আসবে বি। খেয়াল করো, দেখো এই যে মনে করো এইটা হচ্ছে তোমার আব্বা, এটা হচ্ছে তুমি, তাই তো? তাহলে দেখো তোমার আব্বা স্বাধীন, সে একত্রে বেরোয় গেল, গুণ তিনি টাকা দেবে, তারপরে তোমার পড়ালেখা হবে। দেখো তুমি কিন্তু অধীন, তাহলে সে কিন্তু স্বাধীন, স্বাধীন সে বেরোয় গেল, স্বাধীন গুণ অপরটি, এই দেখো সব কন্ডিশনাল, এই বলে কন্ডিশনাল, এই যে দাগ দিচ্ছি এটা কিন্তু ভাগ চিহ্ন না, এটা একটা সোজা, এটা বলে কন্ডিশনাল। তুমি ঘটনা, তুমি কিন্তু অধীন, এখানে এ হচ্ছে স্বাধীন, এ হচ্ছে অধীন, এ হচ্ছে কি প্রথমটা যদি স্বাধীন হলো, এখানে স্বাধীন, এ হচ্ছে অধীন, স্বাধীন যে বেরোয় গেল, প্রথমটা স্বাধীন যে বেরোয় গেল, এবং আব্বা টাকা দেবে, তারপরে তুমি পড়ালেখা করবে, তাহলে তুমি অধীন, এই যে শর্তহীন। আবার কি সমান সমান ক্রিয়া বি, যদি বি ঘটে, বি যদি উল্টো হয়, যদি বি বেরোয়, তাহলে এইভাবে যে স্বাধীন সে শর্ত কন্ডিশনালে চলে যাবে, ঠিক আছে? এ দেখো যে স্বাধীন সে বেরোয় যাবে, এইখানে বলে অধীন ঘটনা গুণন সূত্র, এটা দিয়ে প্রচুর অঙ্ক আছে, এটা দিয়ে আমরা অঙ্ক করবো, ঠিক আছে? এটা দিয়ে অঙ্ক আসবে, পরের দিন আমরা অঙ্ক করবো। তাহলে আজকে যেটা শিখালাম, দেখো এগুলি প্রমাণ দিয়ে দেখবা যে স্বাধীন ঘটনা অধীন ঘটনা এগুলি কিন্তু আমাদের এই যে পরিসংখ্যানের অঙ্ক বা এই ছোট ছোট দেখাইলাম, ঠিক আছে? এইটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এই জন্য আজকে ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা একটু হেল্প করবা। পরের দিন আমরা অঙ্কে যাবো, তারপরে আমাদের আরো দুটো ক্লাসটা হয়ে যাবে, অঙ্ক আছে তো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসার থেকে বের হবে না, খুব প্রয়োজন ছাড়া বের হবে না। সবাই ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করলাম।